আড়াল থেকে তোর্সা আর কনিষ্ক বিশ্বাসের সমস্ত কথা রেকর্ড করলো রুষা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বিদ্যা তো ফোনে রাজজিৎকে বলছে যে আপনি কিন্তু আমার ওপরে মিথ্যে অ্যালিগেশন আনছেন। রাজজিৎ তখন রেগে মেগে বিদ্যাকে বলছে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি প্রমাণ করে দেব বিদ্যা ব্যানার্জি। আপনার সঙ্গে না আমার কোর্টে দেখা হবে আর আমি থাকবো আপনার বিপক্ষে। আপনার এই মুখোশটা আমি টেনে সকলের সামনে খুলে দেব। একটা শিক্ষিকার মুখোশ পরে থাকেন না আপনি সবসময়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেন, রামমোহন রায়ের নাম নেন, সেই মুখোশটা না আমি টেনে খুলে দেব। ওই কনিষ্ক বিশ্বাস বলে লোকটা, সে বোধহয় আপনার এই কলেজ থেকে বেরিয়ে যাওয়াটা সহ্য করতে পারেনি, তাই না? তাই জন্য আমার কলেজের পাশে আর একটা বড় কলেজ তৈরি করে আপনাকে মাথায় বসাবে। বিদ্যা তো এবার রেগে মেগে বলছে যে কি বলছেনটা কি আপনি। রাজজিৎ তখন কাঁদছে আর চিৎকার করে বলছে যে আমি না আপনাকে ঘেন্না করি, আপনাকে ঘেন্না করি। এই বলেই তো ফোনটা রেখে দেয়। রাজজিৎ এবার ফোনটা রাখার পর কাঁদছে আর বলছে যে আমি তোমাকে খুব ভালোবাসি বিদ্যা। আমার আর তোমার মাঝখানে এরকম একটা তৃতীয় চরিত্র কোথা থেকে এসে গেল? কি প্রয়োজন ছিল বিদ্যা, কি প্রয়োজন ছিল? একবার তো বাড়িতে এসে ক্ষমা চাইলেই সবটা ঠিক হয়ে যেত, কিন্তু তুমি সেটা না করে তুমি অন্য কিছু করলে। আমি ভাবতে পারিনি বিদ্যা যে তোমার জীবনে আবার অন্য কোনো সম্পর্ক আসতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো কাঁদছে আর পিউ আর তোষাকে বলছে যে মা তোমরা বিশ্বাস করো, কাকি বিশ্বাস করো, আমার জীবনে আর অন্য কোনো পুরুষ মানুষ নেই, কোনো সম্পর্ক নেই। ওই যে ওই লয়ারটা নাকি ফোন করে রাজজিৎকে বলেছে যে ওই কনিষ্ক বিশ্বাস নামের যে লোকটা, উনি নাকি লয়ার ঠিক করেছে, উনি নাকি সমস্ত কেসের টাকা পয়সা দিচ্ছে। আবার নাকি কনিষ্ক বিশ্বাস ওকে ফোন করে বলেছে যে রাজজিতের কলেজের পাশে নাকি আরেকটা বড় কলেজ করে সেখানে নাকি মাথায় আমাকে বসাবে কনিষ্ক বিশ্বাস। আমি না সত্যি মা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে এই কনিষ্ক বিশ্বাসটা কি আর ওর কাছে এত টাকাই পাই এলো কোথা থেকে। আমার জীবনটা না মা পুরো ধাঁধার মতন হয়ে গেছে, পুরো ধাঁধা। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই সমস্ত কিছুর পেছনে কেউ তো একজন আছে, কেউ না কেউ আছেই। ঠিক তখনই দেখা যাচ্ছে যে বিদ্যার ফোনে পঙ্কজবাবু ফোন করেছে। পঙ্কজবাবু ফোন করে তো বিদ্যাকে জানাচ্ছে যে আপনি যে গাড়িটা ট্রেস করতে বলেছিলেন সেই গাড়িটার আসল মালিক আর যেই গাড়িটার ড্রাইভার গাড়িটা চালায় তাদের দুজনের খোঁজ পাওয়া গেছে। ড্রাইভারের নাম হচ্ছে সন্তু দাস, আর যে কোম্পানিতে গাড়িটা খাটে সেই কোম্পানির মালিকের নাম হচ্ছে কনিষ্ক বিশ্বাস। কথাটা শুনেই তো বিদ্যার মাথায় বাজ পড়ে যায়, বিদ্যার হাত থেকে তো সঙ্গে সঙ্গে ফোনটা পড়ে যায়। ওদিকে পঙ্কজবাবু তো ফোনটা রেখে দেওয়ার পর একার মতন একা বলছে যে বিদ্যা, সরি বিদ্যা, এই প্রথমবার নিজের সঙ্গে আপোষ করলাম আমি। আপনাকে পুরো অক্টোপাসের মতন সকলে জড়িয়ে ধরেছে। জাল কেটে আপনি কখনোই বেরোতে পারবেন না। আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল লাইফ সমস্ত কিছু শেষ। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজজিৎ তো আদালতে চলে গেছে। আদালত চত্বরটা তো প্রায় বন্ধ বন্ধ হয়ে এসেছে। রাজজিৎ তো বিদ্যার কথাগুলো সব কিছু ভাবছে, ওই কনিষ্ক বিশ্বাসের কথাগুলোও ভাবছে। রাজজিৎ তো আবার ভেবে ভেবে হেঁটে হেঁটে আসছিল, হঠাৎ করেই তো ওর যেই ঠেকানটা দিয়ে হাঁটে সেটা পড়ে যায়। এবার তো সেই বিদ্যার উকিলটা এসে রাজজিৎকে তোলে, মানে যেই উকিলটা আগের দিনে রাজজিতের কানে সৃঞ্জয়ীর কথা মতন বিষ ঢেলেছিল। উকিলটা তো রাজজিৎকে তুলেই রাজজিৎকে বলছে যে আপনি এই এত দ্রুত কোথায় যাচ্ছিলেন, আর আপনি জানেন না যে আপনি কোনো নির্ভর ছাড়া হাঁটতে পারেন না খুব ভালো করে। রাজজিৎ তখন উকিলটাকে বলছে যে আসলে আদালত চত্বরটা বন্ধ হয়ে যাচ্ছিল তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে হাঁটছিলাম। আমার একজন লয়ারের সঙ্গে দেখা করার কথা ছিল, তাই জন্য আমি এত তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো লয়ারটা তখন বলছে যে কোন লয়ার, নামটা কি? তখন রাজজিৎ তখন বলছে যে অ্যাডভোকেট ঘোষাল। আসলে যেই লোকটা তুলেছে সেই তো অ্যাডভোকেট ঘোষাল। তো অ্যাডভোকেট ঘোষাল তখন রাজজিৎকে বলছে তা অ্যাডভোকেট ঘোষালের সঙ্গে কি দরকার আপনার? রাজজিৎ তখন বলছে যে একটা পার্সোনাল দরকার ছিল, তো সেটা আপনাকে বলা যাবে না। লোকটা তখন মিচকি হেসে বলছে যে যদি আমি বলি যে আমি অ্যাডভোকেট ঘোষাল। রাজজিৎ এবার চমকে যায়, তখন বলছে যে আপনি আপনি অ্যাডভোকেট ঘোষাল, তার মানে আপনি বিদ্যার কেসটা নিয়ে লড়ছেন? অ্যাডভোকেট ঘোষাল তখন বলছে যে হ্যাঁ রাইট, আমি বিদ্যার কেসটা নিয়ে লড়ছি, আর আমি যদি ভুল না করি তাহলে আপনি রাজজিৎ চ্যাটার্জি, তাই তো? রাজজিৎ তখন বলছে যে হ্যাঁ। অ্যাডভোকেট ঘোষাল তখন রাজজিৎকে অপমান করছে, বলছে যে তাহলে আপনি সেই অহংকারী মানুষ যে নিজের টাকার গরমে নিজের স্ত্রীকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, জনসমক্ষে তাকে অপমান করেছেন, আর একজন নারীকে আপনি সম্মান দেননি, আর তারপর আবার তার নামে নোটিশও ইস্যু করেছেন। আপনার জারি জুরি না সমস্ত কিছু শেষ মিস্টার চ্যাটার্জি। আমি এই কোর্ট থেকে অর্ডার বের করেছি আর বিদ্যা ব্যানার্জির হাতে সেই কপিও আমি দিয়ে দিয়েছি।
কালই বিদ্যা ব্যানার্জি কিন্তু কলেজে যাবে, আপনি পারলে আটকে নেবেন। এই বলেই তো যখনই উকিলটা চলে যাচ্ছিল, রাজজিৎ তো আবার ওই লোকটাকে থামায়, বলছে যে বিদ্যা ব্যানার্জি কালকে কলেজে যাবে কি না সেটার জন্য কিন্তু আমি এখানে আসিনি, আমি এসেছি এখানে একটা কথা বলতে। তো উকিলটা লোকটা তখন বলছে যে কি? তো রাজজিৎ তখন বলছে যে কনিষ্ক বিশ্বাসের বাড়ির ঠিকানা বা অন্য কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? লোকটা তখন সরাসরি বলছে যে কেন? রাজজিৎ তখন বলছে যে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে চাই। লোকটা তখন সরাসরি রাজজিৎকে বলছে না, উনি না যাত্রার সঙ্গে যোগাযোগ করে না, আর আপনার সঙ্গে কেই বা যোগাযোগ করবে বলুন তো আপনার মতন লোকের সঙ্গে? আজ কলকাতা, কাল লন্ডন, তারপরে আমেরিকা, ইউএসএ, ভীষণ ভীষণ বড় লোকের মানুষ, উনি আবার যাত্রার সঙ্গে মিট করেন না। রাজজিৎ তখন বলছে যে আমি যে সে নই যে ওই বিদ্যা ব্যানার্জি উনি যার সঙ্গে প্রেম করেন তার স্বামী আমি। লোকটা তখন রাজজিৎকে অপমান করছে, বলছে যে আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে শুনেছি, মানে ডিভোর্স হতে চলছে, তা এখানে কি করতে এসেছেন? সমস্ত কিছু তো চুকে মুকে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, বউকে বড্ড বেশি ভালোবাসেন তাই তো? বাসুন বাসুন, বউকে ভালোবাসা ভালো। রাজি তখন ওই উকিলটার কাছে হাত জোর করছে, বলছে যে প্লিজ একবার ওনার ঠিকানাটা দিন। উকিলটা তখন বলছে যে না, ওনার পারমিশন ছাড়া কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না। রাজজিৎ তখন লোকটাকে বলছে তা উনি কি আপনাকে অ্যাপয়েন্ট করেছে? লোকটা তখন বলছে যে হ্যাঁ। রাজজিৎ তখন বলছে তা আপনি কত টাকা ফিস নিয়েছেন? লোকটা তখন বলছে যে 5 লাখ। ঠিক তখনই দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে তো সৃঞ্জয়ী সমস্ত কিছু দেখছিল। সৃঞ্জয়ী তখন একার মতন একা বলছে যে ভালোই দানটা পড়েছে বিদ্যা ব্যানার্জি, আমার তো মনে হচ্ছে যে তোমার আর এই শহরে কোথাও দেখা যাবে না, রাজজিৎ তোমাকে এতটা ঘৃণা করবে। আর কলেজে তো নয়। অপরদিকে দেখা যাচ্ছে যে তোরসা আর পিহু তো বাড়িতে ফিরেছে। কাশ্যপবাবু এবার তোরসাকে জিজ্ঞাসা করছে, বলছে যে তোমরা দুজন এত রাতে কোথা থেকে বাড়িতে ফিরছো? নিশ্চয়ই বিদ্যার কাছে যাওয়া হয়েছিল। তোরসা তো কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। কাশ্যপবাবু তখন চিৎকার করে বলছে যে তোরসা, আমি তোমাকে কোনো একটা প্রশ্ন করেছি। পিহু তখন কাশ্যপবাবুকে বলছে যে দাদা, আমরা বিদ্যার কাছে গেছিলাম, প্লিজ দিদিকে আর এইসব প্রশ্ন করে বিরক্ত করবেন না। কাশ্যপবাবু তো কারোর কোনো কথাই শোনে না। ওদের দুজনকে প্রশ্ন করছে, বলছে যে কেন গিয়েছিলে ওখানে? ওখানে কেন কি করতে গিয়েছিলে বলো? মেয়েটা তো প্রায় চুনকালি মাখিয়েই দিয়েছে, পরিবারটাকে বদনাম করে দিয়েছে। তোরসা তখন এসে কাশ্যপবাবুকে বলছে যে তাই নাকি? তুমি বলছো এই কথাটা, তুমি বলছো? কাশ্যপবাবু তখন বলছে যে হ্যাঁ, কেন? তোরসা তখন হাসতে হাসতে কাশ্যপবাবুকে বলছে যে এইটা নাকি কাশ্যপ ব্যানার্জি বলছে, যে কদিন আগে পর্যন্ত নিজের স্ত্রীর খুনের জন্য কোর্টে কেস চলছিল তার নামে। আর তারপরে তো আরো কত কি আমি বলবো, ওনার তো কাণ্ড কারখানার শেষ নেই। আবার তুমি কার নামে কি বলছো? তুমি না একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবে না। এই যে আমি তোমার স্ত্রী, এতদিন ধরে তোমার সঙ্গে সংসার করছি, আমি তোমাকে বলছি যে তুমি মোটেও ভালো মানুষ নও। কাশ্যপবাবু তখন চিৎকার করে বলছে যে তোষা, তুমি কিন্তু সকলের সামনে আমাকে অপমান করছো। তোষাও তখন বলছে যে হ্যাঁ, তুমিও আমার মেয়েকে অপমান করছো। কাশ্যপবাবু এবার চিৎকার করে বলছে যে ও কিসের তোমার মেয়ে? ওর শরীরে একটা ক্রিমিনালের রক্ত বইছে, আর ওর স্বামী স্বামী থাকা সত্ত্বেও অন্য একটা পুরুষের সঙ্গে। ওর সাথে এবার সঙ্গে সঙ্গে কাশ্যপবাবুকে থামায়, বলছে যে প্লিজ আর একটাও কিন্তু বাজে কথা বলবে না। অনেক দিন ধরে তোমার এই বাজে কথা শুনে আমি তোমার সায় দিয়েছি, এবার একটা বাজে কথা বললে আমি কিন্তু সোজা থানায় যাব। কাশ্যপবাবু তখন রেগে মেগে তোরসাকে বলছে যে তোরসা, তুমি কিন্তু তোমার সীমার মধ্যে থাকো, তুমি কি আমাকে থ্রেট করছো? পিউ তখন ওদের দুজনকে থামাচ্ছে, বলছে যে প্লিজ তোমরা এবার শান্ত হও, তোমরা ঝগড়া করো না। কাশ্যপবাবু তখন পিউকে বলছে যে তুমি তোমার দিদিকে বলো। তোরসা তখন চিৎকার করে বলছে যে কি মুখ বন্ধ রাখবে ও? যেমন তুমি আর তেমন তোমার ভাই একটা বাইরের মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে। এর বেলায় তোমার মাথা নিচু হয় না তাই না? নাকি এখন গর্বে সেটার জন্য বুক ফুলে উঠছে মিস্টার কাশ্যপ ব্যানার্জি? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা কি শেষমেশ ঘুরে দাঁড়াবে, নাকি এরকম ভাবেই সিরিয়ালটা এগোবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।